রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতে সিদ্ধান্ত। 30 টাকা কেজি ব্যস্ত কইতাছে, ব্যাপারীরা বেচতে পারতাছে না। এই দাম শুধু শুধু জরিমানা দিব, তারাও কিনে আনে দামে, আমাকে দামে বেচতে হয়। লস দিতে দিতে ওনাদের পেট ঠেকে গেছে। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। পুলিশরা দেখাইতেছে হাজার হাজার বস্তা পড়ে রয়েছে, কিন্তু দিতেছে না। দাম এটা মোকামে বাড়া দিচ্ছে কোলেস্টোরেতে কমে ছাড়লে আমরা কমে বেচতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিএনপি মহাসচিব বলছেন বেগম জিয়া গৃহবন্দী, দলের আইনজীবী বলছেন করোনাই হয়েছে কাল, রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা, মন্তব্য দুদক আইনজীবীর। একদিকে মামলায় হাজিরা, অন্যদিকে জাল টাকা বানানো, জামিনে বের হয়েই সক্রিয় কারবারিরা, ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী। চট্টগ্রামে রেলওয়ের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান, 2 দিনে গুঁড়িয়ে দেওয়া হলো 250 স্থাপনা। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব নয়, কারণ হিমাগার থেকে কিনতে হয়েছে বাড়তি দামে, এমন অজুহাতে রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া 30 টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানা সহ শাস্তি ঠেকাতেই এ সিদ্ধান্ত বলে দাবি করেন কারওয়ান বাজারের আড়তদাররা। রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুদ সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আগুন আলুর বাজারে। এর মধ্যেই বাজারের লাগাম টানতে সরকারের কড়াকড়ি ও টিসিবির মাধ্যমে আলু বিক্রির ঘোষণার পরই চাপ পড়ে ব্যবসায়ীদের ওপর। এর মধ্যেই কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ হওয়ায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন বাজারে পড়তে থাকে নেতিবাচক প্রভাব। আলু পাম গে আনবি কি করবো, গৈতিকা আলু নাই বন্ধ রাখতে হবে, আরেকদার বন্ধ, আমরাও বন্ধ, টাকা জরিমানা করে এই বয়াতে বন্ধ করে রাখছে তারা। ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি থাকলে পরে ওই 1 কেজি 2 কেজি আলুতে কিছু হয় না। সবসময় আমি আগে কিনতাম 2 পাল্লা 3 পাল্লা, এখন 1 পাল্লা কিনি। যে ব্যাপারীরা মাল পাঠায় না, মাল পাঠায় লোক 40 টাকা কেজি ব্যস্ত হয়, থাকো ব্যস্ত হয় অনেক 35 টাকা 36 টাকা। লস দিতে দিতে ওনাদের পেট ঠেকে গেছে। এবার কটা টাকা পাইবে, এরপরও মনে করেন যে টাকা লস গেছে ওই টাকাটা উঠবে। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাজিদ রাজু এবং রংপুরের সিটি বাজারে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে প্রথমেই যাচ্ছি রাজুর কাছে। রাজু। জাফর, আমরা এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে, যেটি দোতলা পাকা মার্কেট, যেটা নিচতলায় হচ্ছে আলুর যে আড়ত, সেখানে আমরা রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার আশপাশের যে জায়গাটি, এটি কিন্তু অন্যান্য সময় আসলে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না, লোকারণ্য অবস্থা থাকে এবং বস্তায় বস্তায় আলু কিন্তু সাজানো থাকে। কিন্তু আজ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আলুর ছিটে ফোঁটা কিন্তু পর্যন্ত নেই, কেননা সারা দেশ থেকে, বিশেষ করে মূলত 3টি জেলা থেকে এই রাজধানী ঢাকায় আলু আসে। এর মধ্যে একটি হচ্ছে রংপুর, বগুড়া এবং মুন্সিগঞ্জ, এই 3টি জেলার আলু কিন্তু মূলত বিখ্যাত। কিন্তু আজ আমরা যেটি দেখছি যে হঠাৎ করেই এই জেলাগুলো থেকে আলু আসা কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামে আলু বিক্রি করতে পারছে না এখানকার আড়তদাররা। সেই অজুহাতে কিন্তু যারা কোল্ড স্টোরেজের ব্যাপারীরা মূলত আলু পাঠান রাজধানী সহ অন্যান্য বড় পাইকারি মার্কেটগুলোতে, তারা কিন্তু মূলত আলু পাঠানো বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেছেন এখানকার আড়তদাররা যারা রয়েছেন তারা বলছেন। আড়তদাররা মোটামুটি এখন বেশ কিন্তু ঢিলে ঢালাভাবে সময় পার করছেন এবং তারা বলছেন যে আজ রাতেও কিন্তু কোনো আলু ট্রাক এই কারওয়ান বাজারে আসবে না। তারা যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে কোল্ড স্টোরেজে সারা দেশ থেকে কৃষকদের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে যারা জমা করেন তারা হচ্ছেন
সেই এই ব্যাপারীরা মূলত পাইকারদের কাছে অর্থাৎ আড়তদারদের কাছে কিন্তু এই আলুগুলো পাঠান, কিন্তু সরকার নির্ধারিত দামে তারা সেই আলু বিক্রি করবেন না বলে আড়তদারদেরকে তারা জানিয়ে দিয়েছেন এবং এই আলু পাঠানো বন্ধ করে দিয়েছেন, যার কারণে এই যে ব্যস্ত যে কারণ বাজারের পাইকারি মার্কেটটি এটি এখন বলা যায় যে ঢিলে ঢালা একটি পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে আমরা আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের পক্ষে আসলে এখানে করণীয় কিছুই নেই, এক ধরনের সিন্ডিকেট এখানে কাজ করছে বলে তারা অভিযোগ করেছেন। কারণ তারা বলছেন কৃষকের হাতে কিন্তু কিছু বীজের আলু ছাড়া অন্য কোনো জমাকৃত আলু কিন্তু নেই, অর্থাৎ ব্যাপারীদের কাছেই কিন্তু মূলত আলুর যে জমা সেটি রয়েছে এবং সরকারি হিসেবে গত বছর যে আলুর উৎপাদন হয়েছে সেটি 1 কোটিরও বেশি কিন্তু মেট্রিক টন, যেটি চাহিদার তুলনায় প্রায় 30 লাখ মেট্রিক টনের বেশি। সেই হিসেবে ঘাটতির কোনো আশঙ্কা নেই, কিন্তু এই যারা ব্যাপারী তারা মূলত এক ধরনের সিন্ডিকেট করে এই আলু সরবরাহ বন্ধ করে দিয়েছেন বলে তারা অভিযোগ আমাদের কাছে করেছেন। তো মোটামুটি কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এবার চলে যাব রংপুরে, সেখানে আলুর খবর জানতে রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েত ইসলাম বাবু। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাজু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই রংপুরের যে আলুর বাজারের পরিস্থিতি, এই আলুর বাজারের যে লাগামহীন ঊর্ধ্বগতি সেটি কিন্তু কোনোভাবেই আসলে আটকানো যাচ্ছে না। আপনাকে যদি বলি যে সরকার যদিও 30 টাকা খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করেছে, কিন্তু এখানে কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আপনার 36 থেকে 44 এবং 48 টাকা পর্যন্ত প্রকারভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। আপনাকে বলে রাখি যে ইতিমধ্যেই কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে আজকেও রংপুর সিটি বাজার সহ বিভিন্ন হিমাগারগুলোতে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2 জন ফড়িয়াকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সিটি বাজারেও কিন্তু একজন ব্যবসায়ীকে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। তারপরেও আলুর বাজারের কিন্তু কোনো নিয়ন্ত্রণের কোনো নাম নেই। আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত রংপুরে 40টি হিমাগারে 1,06,000 মেট্রিক টন আলু মজুদ আছে এবং এই রংপুরেই আপনার প্রায় 13,40,000 মেট্রিক টন আলু কিন্তু উৎপাদন হয়েছে এইবার 50,675 হেক্টর জমি থেকে। এটি কৃষি বিভাগের তথ্য। আপনাকে বলে রাখি যে কৃষি বিপণন অধিদপ্তর 8 টাকা 32 পয়সা প্রতি কেজি আলুর দাম উৎপাদন খরচ ধরে আপনার হিমাগারে যে সংরক্ষণ করা হয়েছিল সেই সময় কিন্তু প্রতি কেজি আলুর দাম ছিল 14 টাকা কেজি। আর এর সাথে ভাড়া বাবদ প্রতি কেজিতে 3 টাকা 66 পয়সা যোগ করে আপনার বাছাই খরচ, ওয়েট লস, মূলধনের সুদসহ 2 টাকা খরচ ধরে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলুতে খরচ পড়ে 21 টাকা। তার সাথে প্রতি কেজিতে 2 টাকা লাভ ধরে হিমাগার পর্যায়ে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 এবং খুচরা পর্যায়ে 30 টাকা নির্ধারণ করা হয়। এই যে মূল্য দামের ঊর্ধ্বগতি, এর কারণ জানতে আমরা একটু চলে যেতে চাই কৃষক সংগ্রাম পরিষদের যিনি আহ্বায়ক পলাশকান্তি নাগ তার কাছে, যে আসলে আপনারা কি কারণ মনে করছেন? বর্তমানে আলুর বাজারের যে অস্থিতিশীলতা, আমরা মনে করি যে এর জন্য সিন্ডিকেট ব্যবসায়ীরা দায়ী। কারণ এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণেই কিন্তু আজকে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ছে, কারণ আমাদের পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে। এই মুহূর্তে যদি সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা না যায় তাহলে বাজার সহনীয় পর্যায়ে আসবে না। সেক্ষেত্রে আমরা সরকারকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের জন্য দাবি জানাচ্ছি। আপনি শুনছিলেন যে আসলে মূলত যেটি বলা হচ্ছে যে হিমাগারগুলোতে যারা আলু মজুদ করেছেন তাদের যে কারসাজি এবং তাদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণেই আজকে ভোক্তা সাধারণের যে পকেট কেটে নিচ্ছে আপনার এই মজুদদারি সিন্ডিকেট, সেই কারণেই কিন্তু এই আলুর বাজার আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না বলে কৃষক নেতারা বলছেন। তো এই ছিল আমার কাছে রংপুর সিটি বাজার থেকে আলুর বাজার নিয়ে সবশেষ। আলুর বাজারের অস্থিরতার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ রাজু এবং রংপুরের সিটি বাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। আর 8টি স্প্যান বসলেই পদ্মার বুকে দেখা যাবে পুরো সেতু। সকালে 33তম স্প্যান যোগ হওয়ার মধ্য দিয়ে এখন দৃশ্যমান প্রায় 5 কিলোমিটার। লুক্সেমবার্গ থেকে জানুয়ারিতে স্ল্যাব এলে কাজ আরও এগিয়ে যাবে বলে জানালেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। স্রোতের গতি কিছুটা কমেছে। এর আগে তীব্র স্রোতের কারণেই 10 জুনের পর দীর্ঘ 4 মাস বন্ধ ছিল সেতুতে স্প্যান ওঠা। নদীর পানি কমতে শুরু করলে 11 অক্টোবর 32তম স্প্যানের পর এবার 8 দিনের ব্যবধানে পরের স্প্যান বসানোর তৎপরতা শুরু।
সোমবার সকাল ৯টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত ৩ ও ৪ নম্বর পিলারের কাছে স্পেনটি নিয়ে যাওয়া শুরু হয়। পাড়ের খুব কাছে হওয়ায় ৩,১৪০ মেট্রিক টন ওজনের স্পেনটি নিয়ে যেতে সময় লাগে ৪০ মিনিট। তবে একই অবস্থানে ৩২তম স্পেন বসাতে 2 দিন সময় লাগায় সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঘণ্টাখানেকের মধ্যেই নোঙর ফেলার কাজ শেষ করা হয়। সব মিলে দুপুর 12টার মধ্যে বসিয়ে দেওয়া সম্ভব হয় 33তম স্পেন। একই সময়ে সেতুতে চলছে আগে বসানো স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। ইয়ার্ডে নদী ভাঙনের কারণে বেশ কিছু স্ল্যাব নদীতে তলিয়ে গেলেও এজন্য কাজে কোনো দেরি হবে না বলে জানান প্রকল্প পরিচালক। 125টা চলে গেছে রোডওয়ে ডেক, এগুলোকে আমরা আবার পুনর্নির্মাণ শুরু করে দিচ্ছি। অ্যালয় স্ট্রিঞ্জারের জন্য আমাদের লুক্সেমবার্গের ফ্যাক্টরিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। এটা আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে চলে আসবে। বাকি যেগুলো দিয়ে আছে আমাদের কাজের ব্যাঘাত হবে না, আমাদের হাতে আরো স্টক আছে। চলতি মাসের 25 তারিখ 34তম আর 30 তারিখ 35তম স্পেন বসানোর পরিকল্পনা রয়েছে। কখনো তীব্র স্রোত, কখনো নাব্য সংকটের কারণে প্রায় এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে 5 দিন ধরে বন্ধ আছে ফেরি চলাচল। দুর্ভোগের এমন দিনগুলোতে যখন এক একটি স্পেন বসানোর মধ্য দিয়ে এগিয়ে যায় পদ্মা সেতুর কাজ, তখন আশায় বুক বাঁধেন দুই পারের মানুষ। প্রার্থনা করেন আরও দ্রুত শেষ হোক পদ্মা সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান মৃত্যুর পর এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। একজন এআইজিকে প্রধান করে ঘোষিত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের খুঁজে বের করাই হবে তদন্ত কমিটির প্রধান কাজ। বিএনপি মহাসচিব বলেছেন বেগম জিয়া গৃহবন্দী, আর চেয়ারপারসনের এক আইনজীবী বলছেন করোনার কারণেই চিকিৎসা করা যাচ্ছে না। তবে দুদক আইনজীবীর মন্তব্য, নেত্রীকে নিয়ে রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে 2 দফা। বিদেশে না যাওয়া, বাসায় চিকিৎসা নেওয়া, এই দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে সরকারের এমন সিদ্ধান্তকে শুরু থেকেই স্বাগত জানিয়েছে দলটি। অথচ মুক্তির 8 মাসে এসে দলটির মহাসচিবের অভিযোগ, নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে সরকার। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। ওনাকে আমরা কখনোই বলি নাই যে উনি কোথাও বাইরে যেতে পারবেন না, ঘরের বাইরে বেরোতে পারবেন না। ওনারা কোথা থেকে এইসব শব্দ ওনারা চয়ন করেন আমি জানি না, এটা সব ওনার কাল্পনিক বক্তব্য। বেগম জিয়া বাসায় থাকাকালীন দলটির নেতাদের সঙ্গে দেখা করেছেন। নেত্রী চাইলে আইনজীবী সহ যে কারো সঙ্গে আলোচনাও করতে পারেন। তারপরও কেন গৃহবন্দীর অভিযোগ তুলছে বিএনপি? ওনার পরিবারের পক্ষের আবেদনটাকে শ্রদ্ধা করে সরকার মহোদয় এটা আদেশ দিয়েছেন, ওনাদের আবেদন অ্যালাউ করেছেন। এটা গৃহবন্দী কিভাবে? ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট, জাস্ট একটা পলিটিক্যাল কাওয়াজ করার জন্য, এছাড়া আর কিছুই না। উনি বলতে পারেন আইনের বেড়াজালে বন্দী। উনি সাজাপ্রাপ্ত, কিন্তু সরকার সাময়িক মুক্তি দিয়েছে 401-এর 1 উপধারা অনুযায়ী। বিএনপি নেত্রীর একজন আইনজীবী অবশ্য গৃহবন্দী নিয়ে সরাসরি কোনো কথা বলতে চাননি। তিনি বলেছেন করোনা পরিস্থিতির কারণে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন না নেত্রী। উনি নিজে চাচ্ছেন চিকিৎসা করা, এখন কোভিড-19-এর কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকার শর্তটা না দিলে হয়তো এর আগে উনি যেতে পারতেন হয়তো। এখন তো দেশে বিদেশে সব জায়গাতে একই অবস্থা। দলটির একটি সূত্র বলছে বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামিনে বের হয়ে একদিকে চলে মামলার হাজিরা, অন্যদিকে চলে জাল টাকা বানানো। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকার জাল নোট সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। আর এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় নারীদের। যে কোনো উৎসবের মতোই দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় ওই চক্রটি। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। মেশিন থেকে বের হচ্ছে 500,000 টাকার নোট। মনিটরিংয়ে জাল টাকা তৈরির দক্ষ কারিগর হুমায়ুন কবির। 1 যুগ ধরে হাত পাকিয়ে আজ সে চক্রের হোতা। এই চক্রের স্ত্রী ভাই সহ সবাইকে এনেছে সে। 2008 সাল থেকে এখন পর্যন্ত 6 বারের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় হুমায়ুন। সর্বোচ্চ 18 মাস জেল খেটে আবারও এই অপরাধে জড়িয়ে পড়ে সে।
এই হুমায়ুন কবির একাই 100। সফটওয়্যার তৈরি থেকে টাকা ছাপানো সবই তার দখলে, আর এই কাজে সহায়তা করেন 2 নারী সদস্য। এনার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি, বলছে যে আমার এই কাজ আগাই টাকায় দিবি, কাগজ বানিয়ে দিবি, তাহলে তোরে টাকা দেবো। আমার জামাই জানুয়ারি মাসের 7 তারিখে 10 তারিখে ধরা গেছে এর কাছে। জামাইকে ছাড়ানোর জন্য আমি এখানে আসছি হুমায়ুন ভাইয়ের কাছে। হুমায়ুন ভাইয়ের কাছে আসছি কাজের জন্য। হুমায়ুন ভাই কাজ দিচ্ছে আমাকে, এই জাল থেকে ফিতা লাগানো আর আটা লাগানোর জন্য। রাজধানী থেকে শুরু করে সারা দেশে টাকা সরবরাহের জন্য রয়েছে নিজস্ব সিন্ডিকেট। সেই চক্রের একজন সদস্য মুন্সিগঞ্জের জামাল। ঢাকা, সাভার, মুন্সিগঞ্জের বিভিন্ন জেলায় জাল টাকা ছড়িয়ে দেয় তার কাজ। সাদা গাম মারি, আবার বঙ্গবন্ধুর ছবি মারার পরে ফিতে লাগাই স্যার, এবার পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে। আলামিন, বাদল এদের দেই স্যার, এরা আমার আগে অর্ডার দেয়, পরে আমি তৈরি করিয়া এদের আস্তে আস্তে দেই। 1 প্যাকেট কিনে নিয়ে আমি বাজারে একটা করে ভাঙাই, মার্কেটে, ফুটপাতে, গ্রামাঞ্চলে। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রুটের একটি বাড়িতে 2 বছর ধরে ভাড়া বাসায় এই কাজ করে আসছিল এই চক্রের সদস্যরা, যাদের গ্রেফতার করে পুলিশ। তারা 4 বছর, 2 বছর, 3 বছর পর ছাড়া পান। ছাড়া পেয়ে এদের ভিতরে কোনো সংশোধন হয় না, এরা অন্য কোনো কাজে পুনর্বাসিত হয় না, বরং এই কাজেই অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয়। প্রতিদিন গড়ে 5 লাখ জাল নোট তৈরি করা হয় এসব মেশিনে। প্রতি 1 লাখ জাল নোট বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। প্রাথমিকের গণ্ডি না পেরোনো শ্বশুর দেখে রোগী, এসএসসি পাস জামাই দেয় ওষুধ। ঢাকায় ডেন্টাল খুলে রোগীদের জীবন নিয়ে খেলার দায়ে 2 প্রতারকের কারাদণ্ড। দেশে করোনা থেকে নিজেদের রক্ষায় সব জায়গায় মাস্ক ব্যবহার করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিপরিষদ সভায় জনগণকে সচেতন করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 10:30টায় অনলাইন মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠকে ঢাকা থেকে অস্ট্রিয়ায় সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কোনোভাবেই মাস্ক ইউজ, অন্তত পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ইউজ, মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা বিভিন্ন এই যে সামনে দুর্গাপূজা আসবে, যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। মানুষকে সব জায়গা থেকে আপনার রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1637 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,90,206 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। প্রাথমিকের গণ্ডি না পেরোনো শ্বশুর দেখে রোগী, আর এসএসসি পাস জামাই দেয় ওষুধ। এভাবেই দীর্ঘদিন ধরে ভুয়া ডেন্টাল প্রতিষ্ঠান খুলে রাজধানীতে রোগীদের জীবন নিয়ে খেলছিলেন নূর হোসেন ও জাহিদুল ইসলাম। র্যাবের অভিযানে ফাঁস হয়েছে তাদের সব জারিজুরি। দাঁতের চিকিৎসার মতো জটিল কাজটি যিনি করছেন তার শিক্ষার দৌড় 3য় শ্রেণী পর্যন্ত। ওষুধের নামও লিখতে পারেন না তিনি, অন্য চিকিৎসকের নামে তৈরি প্রেসক্রিপশনে সই করে দেন। এক্স-রে দরকার না হলেও পাঠানো হয় নিজেদের প্রতিষ্ঠানে। এভাবে গত মার্চ মাস থেকে ডেন্টাল ক্লিনিক খুলে প্রতারণা করছিলেন শ্বশুর নূর হোসেন ও তার মেয়ের স্বামী জাহিদুল ইসলাম। 3 দশকেরও বেশি সময় ধরে জালিয়াতিতে জড়িত নূর হোসেন। এর আগে একটি ক্লিনিকে সহকারী হিসেবে কাজ করতেন, আর তার জামাই ছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। এই লাইনে আমি অ্যাসিস্ট্যান্টে কাজ করি, তো ওই অভিজ্ঞতায় কাজ করতেছি। আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন? পড়ালেখা ক্লাস 3 পর্যন্ত করছি।
শ্বশুর বা নিয়োগ দিয়েছিল, তো আসো আমার সাথে আসো, আমি দেখাই দিই কীভাবে মেডিসিন বানাইতে, আমার সহযোগিতা করে। ভুক্তভোগীরা জানান দাঁতে ব্যথা নিয়ে প্রতিষ্ঠানে আসলে নূর হোসেন তাদের চিকিৎসা করেন। চিকিৎসার পর আরও বাড়ে জটিলতা। আরও অনেকটা এক্সরে করাইতে পাঠাইছে, ওনার একটা ব্যবসা খুলে নিয়েছে, একটা প্রতারকের মতন। ফিক্সেশন ওষুধও লেখা দিচ্ছে, তো আমি এই ওষুধগুলো খাইলে বাই চান্স হয়তো আমার হার্টে বা কিডনিতে কোনো না কোনো এফেক্ট তো হইতোই। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা করে আসছে। তারা বিভিন্ন চিকিৎসকের নামে প্যাডে নিজেরা স্বাক্ষর করে রোগীদের ভুল চিকিৎসা দিচ্ছিল। এমনকি তাদের প্যাডে লেখা পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক আর বাইরে সাইনবোর্ডে লেখা হোসাইনি ডেন্টাল। ওনাদের কোনো প্রকার সার্টিফিকেট নাই। সিম্পল উনি একটা ওষুধের বানানটা উনি শুদ্ধ করে বলতে পারেন না। শুধু এটা না, এখানে কিন্তু বিভিন্ন ওষুধ কোম্পানিও কিন্তু স্বাক্ষর দিয়েছে। প্রতারণার প্রত্যেকটা ধাপকে এখানে স্পর্শ করা হয়েছে। নূর হোসেনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের 250-র বেশি অবৈধ স্থাপনা। সকালে নগরীর আমবাগানে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তারাই জড়িত। এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আদাপাখা ও টিনশেড ঘর। সোমবার সকালে নগরীর আমবাগানের মিন্টু কলোনিতে রেল কর্তৃপক্ষ শুরু করে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। এতে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। সরকারের প্রয়োজন হলে রেলের জায়গা ওরা নিয়ে নাকি আমাদেরকে জায়গা দেখ, আমরা কই থাকবো? না থাকার উচ্ছেদ করলে আমাদেরকে মারি ফেলাক, আমাদেরকে রাখছে কেন জানতো। লাল মিন্টু উনি এখান থেকে ওই মাথা ধরে পুরা টাকা ওরা দিয়ে প্রতি মাসে 1.5 লাখ টাকা ঘর ভাড়া খায়। সরকারের কাছে এটাই অনুরোধ, আমাদেরকে যাতে মনে করেন যে পুনর্বাসন দেয়। কয়েক দফায় অভিযানে গুড়িয়ে দেওয়া হয় 250-র বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় 75 থেকে 80 শতক জায়গা। রেলওয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। রেলের যত জমি আছে এখানে সরকারি বিল্ডিং, সরকারি কোয়ার্টার ছাড়া বা আমাদের যে মাস্টার প্ল্যানভুক্ত বাণিজ্যিক প্লট, আমাদের যে সিস্টেমে আমরা লিজ দিই সেটা ব্যতীত যত অবৈধ স্থাপনা জারি হোক না কেন সবগুলোই আমরা আমাদের উচ্ছেদ কর্মসূচি নিচ্ছি। 200 থেকে 250 টিনশেড এবং ঝুপড়ি টাইপের ঘর হবে, আর 70 থেকে 80 শতক জায়গায় অবৈধ স্থাপনার রেলভূমি উদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে লাল মিন্টু সহ বেশ কয়েকটি চক্র রেলের জায়গা দখল করে ভাড়া দিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির দাম। রামপালহাটে কেজি প্রতি সবজির দাম 8 থেকে 30 টাকা বেড়েছে। আড়তদাররা বলছেন দফায় দফায় বন্যার কারণে সবজির দাম চড়া। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের বজ্রযুগনী, মহাকালী, পঞ্চসার ও রামপালে কৃষকেরা তাজা হরেক রকমের সবজি নিয়ে আসেন ভোরের এই হাটে। বেচাকেনাও ভালো হয়। বন্যার কারণে যেমন কৃষকরা চাষ করতে পারে না, মাইর খাওয়ার কারণে এখন সবজিটার দাম বেশি। জিনিসের দাম বেশি, রাস্তাঘাটের খরচ বেশি, বদির দাম বেশি, এই কারণে জিনিসের দাম বেশি। বরজের পানের পাশাপাশি 12 মাস সবজি চাষ করা হয়। সেই সবজির সাথে তাই চাষিরা এই হাটে পাইকারি পানও বিক্রি করেন। সবজিগুলো সব সম্পূর্ণ কীটনাশক মুক্ত, ফরমালিন মুক্ত, একদম ফুল ফ্রেশ সবজি। সরাসরি কৃষকরা জমি থেকে সোজা আমাদের বাজারে নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি দামে তারা এখানে বিক্রি করে। কয়েক দফা বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে বলছেন আড়তদাররা। সবজি বর্তমানে 20 টাকা 30 টাকা কেজিতে বেশি। ধুন্দুল ছিল 30 টাকা, এখন 50 টাকা। লাউ ছিল 40 টাকা, এখন 60 টাকা 70 টাকা। স্থানীয় কৃষকরা তাদের বাড়ির আঙিনায় এবং জমিতে উৎপাদিত অন্তত 30 রকমের কীটনাশক মুক্ত সবজি নিয়ে আসেন এই হাটে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন কলকাতা হাইকোর্ট। আজ পূজার অনুমতির বিষয়ে এক শুনানি শেষে এ রায় দেন আদালত। লক্ষ্মী পূজার পরে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে কলকাতা পুলিশের ডিজি ও কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে বলেছেন, কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মণ্ডপগুলোতে কন্টেনমেন্ট জোন অর্থাৎ নো এন্ট্রি জোন হিসেবে করতে হবে উদ্যোক্তাদের। সেক্ষেত্রে তিনি নিয়ম বেঁধে দিয়ে বলেছেন, ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার দূরে এবং বড় মণ্ডপের ক্ষেত্রে দর্শনার্থীদের দাঁড়াতে হবে 10 মিটার দূরত্বে, আর সেটিও করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। মণ্ডপের লাইনে দাঁড়ানোর আগে করতে হবে স্যানিটাইজেশন।
একই সঙ্গে মাস্ক পরাও করতে হবে বাধ্যতামূলক। ভারত সরকারের দাবি, ভারত এই মুহূর্তে পিক অবস্থা থেকে সরে এসেছে। শারদীয় দুর্গা উৎসবে যদি ভিড় নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভারতকে আবার সেই 1 মাস আগের চিত্র অর্থাৎ পিক পরিস্থিতি দেখতে হবে। আর এরই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন আইনজীবী। আজ সেই মামলার রায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করা হয়েছে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ লোগো উন্মোচন করেন। করোনাকালীন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ওআইসি ক্যাপিটাল 2020-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ অ্যাওয়ার্ড চালু করা হলো। এর অধীনে যুবকদের একক ও দলীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান করা হবে। আগ্রহীরা আগামী 1 নভেম্বর থেকে 31 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতে এই সিদ্ধান্ত। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এবং বিএনপি মহাসচিব বলছেন বেগম জিয়া গৃহবন্দী, দলের আইনজীবী বলছেন করোনাই হয়েছে কাল, রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা, মন্তব্য দুদক আইনজীবীর। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।